আমার বউকে দেখে আমার থেকে বেশি উত্তেজিত। নদী নাবিলের কথা শুনে লজ্জা পেয়ে মাথা নিচের দিকে করে বলল, কি করব, আমার বরের ঠোঁট দেখে তো আমি অনেক আগেই ফিদা হয়েছিলাম। শুধু অপেক্ষা করছি কবে কিস করতে পারবো, কবে আপন করে পাবো। এত রসালো ঠোঁট দেখলে কার মাথা ঠিক থাকবে? বাব্বা, আমার বউয়ের মুখে এই কি কথা শুনছি। আমি তো ভাবছি আমার বউ রোমান্টিক হবে না, এখন তো দেখি এর কাছে আমি কিছুই না। নদী নাবিলের কথা শুনে লজ্জা পেয়ে গেল। নাবিল দুষ্টুমি করে বলল, শোনো, নিচে নামো, প্রপোজ করি, তারপর আপনাকে নিয়ে ছাদে গিয়ে সারা রাত চাঁদ দেখব। কি চাঁদ দেখে সময় কাটানোর জন্য এই বাসরাতের অপেক্ষা করছি নাকি? নদীর আগে লোক নিয়ে তাকালো। নাবিল মনে মনে হাসতে লাগলো। নাবিল বলে উঠল, কি করব, এটাই তো করা লাগে জানতাম। তুমি এতটা ছাড়ো না যে বাসরাতে কাহিনী বোঝো না। কি কাহিনী বউ? আমার কিন্তু রাগ হচ্ছে, দূর, আমার অধিকার আমি নেই। নদী লাফ দিয়ে নাবিলের উপরে ঝাঁপিয়ে পড়লো। নাবিল হাসতে লাগলো। নদী নাবিলকে কিস করতে লাগলো। নদীকে নিচে ফেলে ঠোঁট কিস করলো। ঠোঁট থেকে সারা শরীরে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। নদী নিজের কন্ট্রোল করতে না পেরে নদীর উপরে উঠে পড়লো। নাবিল দুজন একে অপরকে আদর করতে ব্যস্ত হয়ে গেল। নদী ব্যথায় কুকড়ে উঠলো। নাবিল ঠোঁটে চুমু দিতে লাগলো। অনেকক্ষণ আদর করতে করতে ক্লান্ত হয়ে গেল দুজনেই। নাবিলের বুকে মাথা দিয়ে নদী শুয়ে পড়লে নাবিল কপালে চুমু দিয়ে বলল, অনেক ব্যথা পাইছো? অল্প, দূর। সরি। অত ভালো হাজবেন্ড হতে হবে না। আবার একটু আদর করি? না। করি না? না। তুমি নিজের ইচ্ছে আসলে, এখন আমি চাইলাম তুমি না করছো। আচ্ছা, আর একটু করি। এখন একটু বুকে শান্তিতে থাকতে দাও। আচ্ছা। নদী নাবিলের বুকে থাকতে থাকতে ঘুমিয়ে গেল। নাবিল আস্তে আস্তে নদীকে ডাকতে লাগলো। যান, এখন আদর করি। এই যান, শুনছো? নাবিলের হাত নদী ঘুমের ঘরে সরিয়ে দিতে লাগলো। নাবিল বলে উঠল, যাক বাবা, বউ ঘুমিয়ে গেছে। আচ্ছা ঘুমাক, ডিস্টার্ব না করি। এই কয়েকদিনে যে অবস্থা গেল, ঘুম হয় নাই। নাবিল নদীকে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করতে করতে ঘুমিয়ে গেল। সকালে নদীর ঘুম ভাঙলে নাবিলকে দেখে চমকে উঠল। নদী ভাবতে লাগলো, হায় হায়, বরটাকে আদর না করে ঘুমিয়ে গেছিলাম। আল্লাহ, বেচারা কত যে রাগ করেছে মনে হয়। নদী উঠে যেতে নিবে, সাথে সাথে নাবিল পেছন থেকে জড়িয়ে ধরল। নদী চমকে উঠল। নাবিল নদীকে নিজের ওপরে ফেলে চুলে ঘ্রাণ নিতে লাগলো। নদী বলতে লাগলো, জান, আই এম সরি। চোখ বন্ধ হয়ে গেছিল, সরি সরি, রাগ করো না। নদীর কথা শুনে নাবিল নদীকে নিচে ফেলে আলতো করে গালে কিস করে বলল, আরে বিবিজান, সরি বলতে হবে না। আমি জানি আমার বউটার উপর দিয়ে কত ধকল গেছে। ক্লান্ত ছিলে তাই ঘুমিয়ে গেছো। জান, তুমি সত্যিই রাগ করো নাই তো? জি না, রাগ করি নাই। এখন আদর করব। করতে দিলে তো ভালোই হইতো। নাবিল হাসি দিলে নদী কিছু বলার আগে নাবিল ছাপিয়ে পড়লো। নদী নাবিলের সাথে তাল মিলিয়ে আদর করতে লাগলো। অনেকক্ষণ আদর করতে করতে হুট করে দরজা নখ হলে দুজন চমকে উঠলো। নাবিল বলে উঠলো, কে? এই শালা, রুম থেকে বের হ। বউ বই কি বের হওয়ার ইচ্ছে হচ্ছে না নাকি? দূর শালা, আসার সময় পাস নাই? বাসায় যেতে হবে। আঙ্কেল আমাকে পাঠিয়েছে তোমাদের সবাইকে ডাকার জন্য। আশিক ভাইয়া, আপু কখন বের হয়েছে? আর শালা, তুই কখনো আদর খাওয়া শুরু করছস? নদী লজ্জায় উঠে দৌড়ে অসমে চলে গেল। নাবিল প্যান্ট পরে দরজা খুলে দিলে রাকিব হাসতে হাসতে বলল, ভাই, ভাবি যে কতটা উত্তেজিত ছিল তোকে দেখে বোঝা যাচ্ছে। দূর শালা, উল্টাপাল্টা বন্ধ কর। ওকে যা, মজা করলাম না। গোসল করে বের হ, না হলে এই অবস্থায় যদি কেউ দেখে। রাকিব হাসতে হাসতে চলে গেল। নাবিল আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে নিজেই চমকে উঠলো। নাবিল লজ্জায় বলল, পাগলি বউটা এক জায়গায়ও কিস করা বাদ দেয় নাই। নাবিল হাসতে লাগলো। নাবিল দরজা লাগিয়ে দিল। নদী গোসল করে বের হলে নাবিল তাড়াতাড়ি করে অসমে চলে গেল। নদী রেডি হয়ে বলল, নাবিল, আমি সবার সাথে দেখা করতে গেলাম। আচ্ছা যাও। নদী নিচে চলে গেল। নদীকে দেখে ওর বেস্ট ফ্রেন্ড এসে হালকা করে কাঁধ দিয়ে ধাক্কা দিয়ে বলল, জানু কেমন আদর দিল। আদরে দেখি জানু বেশি সুন্দর হয়ে গেছস। যা ফাজিল, মজা করিস না। তুই একটা জিনিস, জামাইকে লুকিয়ে লুকিয়ে পাহারা দিতি। আমি শুধু ভাবতাম এই নদী আবার জুনিয়র ছেলের দিকে নজর কেন। এখন সেন বুঝছি, আমার জানু তো তার জামাইকে চোখে চোখে রাখতে ব্যস্ত। যা ফাজিল। কেমন আদর হইলো বল। ক্যামেরা লাগাইতে চাইছিলাম, তোর আম্মুর ভয়ে ওই রুমে যাইতে সাহস পাই নাই। নদী ভ্রুকুচকে তাকালে রুহি হাসি দিয়ে বলল, হিহিহি, জানু এভাবে তাকাইস না। আল্লাহ, এই মাইয়ার জীবনে একটা জামাই দিয়ে দাও। আমি ওর বাসর ঘরে ক্যামেরা লাগিয়ে লাইভ করতে চাই। কুত্তি।
রুহি রেগে নদীকে মারতে যাবে, নদী দৌড়ে যেতে লাগলো, রুহিও যেতে লাগলো। রুহি রাকিবের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিবে, সাথে সাথে রাকিব ধরে ফেলল। দুজনের চোখে চোখ পড়ল। নদী দুজনকে দেখে মিটি মিটি হাসতে লাগলো। ওইদিকে নাবিল গোসল করে রেডি হয়ে বের হতে ওর ফোন বেজে উঠল। নাবিল এত কল দেখে নাবিল কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম, কে? নাবিল, আমি রাইসা। বিয়েতে আসলি না কেন? নাবিল, তুলির জন্য এবি প্লাস রক্ত লাগবে। নাবিল, তুলি কি রক্ত দিতে পারবি কি? ওর অবস্থা খুব খারাপ। নাটক বন্ধ কর, ভালো থাক, বাই। নাবিল কল কেটে হাঁটতে লাগলো। নাবিলকে বারবার কল দিতে লাগলো। নাবিলের হোয়াটসঅ্যাপে তুলির ছবি পাঠাতে লাগলো। নাবিল নিচে গেল। নাবিল সবার সাথে টুকটাক কথা বলতে লাগলো। নদী, নাবিল, আতিয়া, আশিক চারজন সবার সাথে কুশল বিনিময় করছিল। নাবিল ডাটা অফ করতে গিয়ে নোটিফিকেশনে একটা ছবি দেখা গেলে নাবিল ক্লিক করলো। নাবিল ছবিটা ক্লিক করলে হতভম্ব হয়ে গেল। নাবিলের হাত পা কাঁপতে লাগলো। নাবিল পড়ে যেতে নিবে, সাথে সাথে নদী নাবিলকে ধরে ফেলল। নদী বলে উঠল, কি হয়েছে? তুমি ঠিক আছো? আমি একটু বের হব। কোথায় যাবে? বাসায় একসাথে যেতে হবে। আমি আসছি। নাবিল এক মুহূর্ত দেরি না করে দৌড়ে চলে গেল। নাবিল রাকিবের বাইকের চাবি নিয়ে বাইক নিয়ে সোজা হসপিটালে চলে গেল। নাবিল গেলে তুলির আব্বু আম্মু বলল, এই ছেলে, তুমি এখানে কেন এসেছো? তুমি এখান থেকে চলে যাও। আমার মেয়ের মৃত্যুর জন্য তুমি দায়ী। তুমি আমার মেয়েকে মেরে ফেলেছো। রাইসা, রক্ত দিব কোথায়? রক্ত কে নিচ্ছে? আর দরকার নাই। কেন? তুলি আর কখনো তোর কাছে ভালোবাসা ভিক্ষা চাইবে না। তুলি আর কখনোই তোকে জ্বালাবে না, তোকে কখনোই আর বলবে না, নাবিল আমি তোকে ভালোবাসি, আমাকে একবার ভালোবেসে দেখ। রাইসার কথা শুনে নাবিল হাত পা কাঁপতে লাগলো। নাবিল তুলিকে দেখার সাহস পেল না। নাবিল পেছনে ঘুরে হাঁটতে লাগলো। নাবিলের চোখ সামনে তুলির স্মৃতি ভেসে উঠতে লাগলো। ফ্ল্যাশব্যাক। সবাই পার্কে বসে আড্ডা দিচ্ছিল। নাবিল বাইক থামিয়ে সবার কাছে চলে গেল। নাবিল গেলে রাইসা তুলিকে বলল, তুলি, নাবিল নাবিল এসেছে। নাবিল কাছে আসতে তুলি খুশি হয়ে নাবিলের সামনে হাঁটু গেড়ে বসে গোলাপ ধরে বলল, নাবিল, তুই আমার কেয়ারিং বন্ধু থেকে আমার কেয়ারিং বয়ফ্রেন্ড হবি? একবার প্রপোজ গ্রহণ করে দেখ, হাজবেন্ড বানিয়ে সারা জীবনের জন্য তোকে আঁচলে বেঁধে রাখবো। তুলির কথা শুনে সবাই মিটি মিটি হাসলো। নাবিল ফিক করে হেসে গোলাপ ফুল নিয়ে একটা করে পাপড়ি দেখতে লাগলো। তুলি খুশি হয়ে দাঁড়ালো। নাবিল হাসতে হাসতে বলল, তোর প্রপোজে ভুল আছে। তুই তো ভাই শার্ট প্যান্ট পরো, তোর তো আঁচলেই নাই। তার মানে দাঁড়ালো তোর সাথে মোর হবে না মিল। নাবিলের কথা শুনে তুলির মুখে হাসিটা মলিন হয়ে যেতে লাগলো। সামনে বসে আছে রুহি, হাসতে হাসতে বলল, বাহ, অনেক মজার কথা বলে তো। কথাটা অনেক সুন্দর। থ্যাংক ইউ আপু। দোস্ত, মজা বন্ধ কর। আর গোলাপ সুন্দর আছে, আমার বউকে দেওয়া যাবে। নাবিল, তোর বউ মানে? নাবিল, আমি সিরিয়াস ভাবে তোকে বলছি। আরে ওই যে মেয়েটাকে বাঁচলাম, ওই মেয়েটা আমার বউ হয়, আমাদের কাবিন হইছে। নাবিলের কথা শুনে সবাই হতভম্ব হয়ে গেল। তুলি নাবিলের দিকে তাকিয়ে বলল, মজা করিস না আমার সাথে। মজা করছিস আমার সাথে, তাই না? নাবিল, মজা করিস না তো। ওই মেয়ে তোর বড়, তার সাথে তোর কিভাবে কাবিন হয়? আর আমাদের জানালি না? এটা মিথ্যা। দূর ধরসকে ছাড়, আমি মিথ্যা বলছি না। আমি ওই মেয়েকে ভালোবাসি। প্রথম দেখাতে আমি প্রেমে পড়ে গেছিলাম। তার চাহনি, তার চোখ জোড়া আমাকে পাগল করে দিয়েছিল। নাবিলের কথাগুলো তুলির বুকে তীরের মতো লাগতে লাগলো। তুলি আর সহ্য করতে না পেরে নাবিলের মুখ ধরে কিস করতে নিল আর বলতে লাগলো, চুপ, কোনো কথা বলবি না তুই। তুই শুধু আমার, আর কারো না। শুধু আমার। তুই আমাকে ভালোবাসবি, আর কাউকে না। নাবিল রেগে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, জাস্ট শ্যাট আপ, ফাইজলামি করস। আমি তোকে ফ্রেন্ড ছাড়া কিছু ভাবি না। তুই উল্টাপাল্টা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দে। আর নির্লজ্জর মতো সবার সামনে কিস করতে আসোস। নাবিল, এমন কেন করছিস? নাবিল, তুই আমাকে ভালোবাসিস। তুই আমাকে ভালো না বাসলে আমার কি আর কেন করিস? আমার সুখে দুঃখে পাশে কেন থাকিস? উত্তর দে। আমাকে তুই ভালোবাসিস, আমার সাথে তুই মজা করছিস। আমার দিকে তাকা। তুলি নাবিলের মুখে হাত দিয়ে কপালের সাথে কপাল লাগিয়ে কান্না করতে করতে বলল, নাবিল, আমার সাথে মজা করিস না। আমি তোকে অসম্ভব ভালোবাসি। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তোকে ছাড়া বেঁচে থাকতে ভাবতেও পারি না।
তোকে আমি অন্য কারোর সাথে দেখতে পারবো না। তুই ওই মেয়ের সাথে কথা বলবি না, আমার কষ্ট হচ্ছে। নাবিল, আমি তোকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। দূর কি যাতা শুরু করছস? তোর সাথে আমার ফ্রেন্ডশিপও আজ থেকে বাদ। বাই। নাবিল তুলিকে ধাক্কা দিয়ে চলে যেতে নিল। তুলি পড়ে গেলে রাইসা আর ফ্রেন্ডরা তুলে ধরলো। তুলি চিৎকার দিয়ে বলল, নাবিল, আমি তোকে অন্য কারো হতে দেব না। তুই যদি অন্য কারো হোস, আমি নিজেকে শেষ করে দেব। আমার মৃত্যুর জন্য তুই দায় থাকবি নাবিল। নাবিল ফ্ল্যাশব্যাক থেকে বের হলো। নাবিল রাস্তা দিয়ে আনমনে বাইক চালাচ্ছিল। নাবিলের বাইক নদীদের গাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। নদী বলে উঠল, ভাইয়া, নাবিল কিভাবে বাইক চালাচ্ছে? ভাবি ওকে কল দিলে ধরছেও না। আর ওইদিকে কোথায় যাচ্ছে? আশিক গাড়ি ঘোরাতে বলো না। বাইকের পেছন পেছন জানতো। ড্রাইভার গাড়ি ঘুরিয়ে বাইকের পেছনে যেতে লাগলো। ওইদিকে নাবিল নদীর পাড়ে বাইক থামিয়ে জোরে চিৎকার দিয়ে বলল, আমি তোর মৃত্যুর জন্য দায়ী তুলি। আমাকে তুই ক্ষমা করে দিস। তুই আমাকে আগে কেন বলস নাই? শেষ বেলায় কেন আমাকে মনের কথা জানালি? আমাকে কেন বলস নাই আমাকে তুই ভালোবাসস? তাহলে তো আমি অন্য কাউকে ভালোবাসতাম না। নাবিল জোরে চিৎকার করে কথাগুলো বলতে লাগলো আর কান্না করতে লাগলো। পেছনে তিনজন দাঁড়িয়ে আছে। নাবিল কান্না করতে করতে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, আমাকে অপরাধী বানিয়ে দিলি। আমি তোর খুনি। তুলি, আমাকে তুই ক্ষমা করে দিস। আমি তোর যোগ্য ছিলাম না রে। আমি সঠিক সময় গেলে আমি হয়তো তোকে বাঁচাতে পারতাম। আমি তোকে শুধু অপমানই করে গেলাম। তুই যখন আমাকে নাবিল ফ্ল্যাশব্যাকে চলে গেল। নাবিল বর্ষে যে ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। তুলি বারবার SMS এ কল দিচ্ছিল। নাবিল SMS দেখে ভ্রু কুঁচকালো। নাবিল দেখে তুলি লিখেছে, নাবিল, বিয়ে করিস না। আমি সত্যি তোকে ছাড়া বাঁচবো না। নাবিল, বিয়ে করিস না। আমি সত্যি বলছি, আমি মরে যাব। আজাইরা কথা বাদ দে ভাই। আমি আজ একটা কথা বলছি না। নাবিল, বিয়ে করিস না। আমি তোকে ছাড়া বাঁচবো না। তুলি কান্না করতে করতে বলল। নাবিল ফোনটা সাইলেন্ট রেখে চলে গেল। নদী নাবিলকে ধরতে নাবিল ভাবনার জগৎ থেকে বের হলো। নাবিল নদীকে দেখে থমকে গেল। নদী বলে উঠল, কি হয়েছে? কাকে ফোন করছো তুমি? এসব কি বলছো? নাবিল নদীকে দেখে শক্ত করে জড়িয়ে ধরে হাওয়া করে কান্না করতে লাগলো। নাবিল কান্না করতে লাগলো। নদী নাবিলকে বলল, কি হয়েছে সেটা তো বলো, কান্না করছো কেন? আমার বেস্ট ফ্রেন্ড আর এই দুনিয়াতে নাই। আমি যদি সঠিক সময় গিয়ে রক্ত দিতে পারতাম তাহলে আজ ওই বেঁচে থাকতো। আমি ওকে মেরে ফেলছি। আমি বিশ্বাস না করে ভুল করছি। নাবিলের কথা শুনে আতিয়া নদী থমকে গেল। আতিয়া বলে উঠল, হোয়াট? তুলি মারা গেছে? আপু, আমি ওকে মেরে ফেলছি আপু। আমার জন্য ওই আত্মহত্যা করছে আপু। সবাই থমকে গেল। আতিয়ার চোখে পানি গড়িয়ে পড়লো। আতিয়া ফ্ল্যাশব্যাকে গেল। আপু, তোমাকে না আমার অনেক ভালো লাগে। তুমি এত কিউট কেন? তুলি আতিয়ার গলা জড়িয়ে ধরে কথাগুলো বলছিল। আতিয়া তুলির মাথায় হাল করে টোকা দিয়ে বলে, পাম কম দেও। কি চাই সেটা বলো। তোমার ভাইয়ের ঘরের চাবি। কি করবে? এখানে থাকবো। বাসায় কেউ নাই। আপু, আম্মু ও আঙ্কেল আন্টির সাথে পার্টিতে গেছে। ওইখানে চাবি আছে, নিয়ে যাও। নাবিল কি বাসায় আসবে নাকি? না, 2 দিন লাগবে আসতে। আচ্ছা। তুলি যাবে নিয়ে নাবিলের রুমে চলে গেল। আতিয়া কাপড় ভাঁজ করে রেখে বের হতে দেখে নাবিলের রুমের দিকে তাকাতে চমকে উঠল। তুলি নাবিলের শার্ট প্যান্ট পরে আয়নার সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে আছে। আতিয়া ভেতরে প্রবেশ করে বলল, আমার ভাইকে ভালোবাসো নাকি? আতিয়ার কথা শুনে তুলি ভেবা চাকা খেয়ে পেছনে তাকিয়ে বলল, আরে না, ঘুমাবো তো, তাই ওর প্যান্ট শার্ট পরেছি। পছন্দ করলে বলে দিতে পারো, তাহলে দুইজন মিলে একই শার্ট প্যান্ট পরতে পারবে। আমার আব্বুর টাকাও বেঁচে যাবে। আতিয়ার কথাগুলো হাসতে লাগলো। তুলিও হাসতে লাগলো। তুলি বলে ওঠে, আরে না, কি যে বলো না আপু। আচ্ছা আপু, গুড নাইট, ঘুমাবো। ওকে, ঘুমাও। আমি একটু চা খাবো, তুমি কি খাবে? না, ঘুমাই, গুড নাইট। ওকে। আতিয়া ভাবনার জগৎ থেকে বের হয়ে কান্না করতে করতে বলল, ভাই, তুলি কি কোথাও রাখছে? আমি ওকে শেষবার দেখতে চাই। এখন কই আছে জানি না আপু। হসপিটাল থেকে আমি বের হয়ে এসেছি। আমি ওর মুখ দেখার সাহস পাই নাই। নাবিলকে ধরে নিয়ে যেতে লাগলো। 17 বছর পর নাবিল নদীর উপরে নাক গুজে শুয়ে আছে। নদী অফিসের কাজ ল্যাপটপে করছে। নাবিল মাঝে মাঝে হালকা করে নদীর পিঠে কামড় দিচ্ছে। নদীর সাথে দুষ্টুমি করছিল। নদী ঘুরে উঠলে নাবিলের মুখ নদীর বুকের মাঝখানে গিয়ে লাগলো। নদী বলে উঠল, ফাজিল, শান্তিতে কি কাজ করতে দিবে না নাকি? তুমি বড় কবে হবে? হ্যাঁ, বুদ্ধি আল্লাহ কবে যে দিবে।
ছেলে বিয়ে করলে নাতি নাতনির মুখে দাদা ডাক শুনবে, আর উনি এখনো বাচ্চাদের মতো ব্যবহার করে। নদীর কথা শুনে নাবিল মুখ তুলে ঠোঁটে আলতো করে কিস করে। কিছুটা উপরে উঠে মুখের ওপর থেকে চুল সরিয়ে বলল, আমি কিভাবে বড় হব শুনি? আমার বউ যতদিন যাচ্ছে তত ইয়াং মেয়েদের মতো হয়ে যাচ্ছে, হট ফিগার। এই বয়সে কেউ বলতে পারবে না তোমার বয়স 36 হয়ে গেছে। আমাদের দেখে কেউ বোঝে না আমাদের একটা অত বড় ছেলে মেয়ে আছে। হুম। গতকাল 2 জন প্রপোজ করেছে, আমি একসেপ্ট করতে চাইছিলাম। তাই না? করো একসেপ্ট, সমস্যা কোথায়? করতে হবে। ছাড়ো তো, কাজ করতে দাও। বাবু চলে আসবে কিন্তু। তোমার ছেলে আমাকে গতকাল কি বলছে জানো? নাফিস বলল ওই সবার সামনে তোমাকে বন্ধু হিসেবে পরিচয় দিয়েছে। আমার ইগোতে লাগছে। ও মা, কেন? আমি ওর ড্যাড, ওই আমাকে বন্ধু বলো। আমাকে অসম্মান করো না। ও মা গো, আমার জানুর বুঝি ইগোতে লাগছে। দেখি ইগোটা কোথায়। নদী কথাগুলো বলেই নাবিলের মাথা ধরে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নাবিল মিটি মিটি হাসলো। কারো পায়ের শব্দ আসলে নদী নাবিলকে তাড়াহুড়ো করে দুই পাশে আদর্শ হয়ে বসলো। সাথে সাথে নাবিলের ছোট মেয়ে নাইরা এসে বলল, ড্যাড, মম, ভাইয়া নিচে কান্না করছে, তাড়াতাড়ি আসো। হোয়াট? নাবিল নদী দৌড়ে নিচে চলে গেল। নিচে গেলে দেখে নাফিল নাবিলের আব্বুর সামনে বসে কান্না করতে করতে বলল, দাদু, আমি ওকে ছাড়া বাঁচবো না। দাদু, তুমি আমাকে ওকে নিয়ে এসে দাও। তোমার ছেলেকে তো তুমি তার পছন্দের মানুষকে দিয়েছো, আমার পছন্দের মানুষকে নিয়ে এসে দাও, না হলে আমি কিছু একটা করে ফেলবো। আরে বাবা, শান্ত হও তো। এ তো উতলা হইলে চলে। তোমার আব্বুর জন্য সবাই পাগল ছিল, এই কারোর জন্য না। ইয়া মানে আমি নদীর জন্য। সেটা তো বিয়ের পরে। নাবিলের কথা শুনে ভাবা চাকা খেয়ে ধমক দিয়ে বলল, চুপ কর বেয়াদব। বাচ্চাদের সামনে কি বলস? বাচ্চাদের বাপ হইছস, কিন্তু কোনো কাজের না। আব্বু, আমি কি করলাম যে আর ওই কেন কান্না করস? তোমাদের বলে লাভ নাই। দাদু প্লিজ একটা কিছু করো। তোমার ছেলে বলছিল, আমাকে থাপ্পড় মারছিল, তুমি ছাড়া কেউ পারবে না আমার ভালোবাসার মানুষকে ফিরিয়ে নিয়ে এসে দিতে। ফাজিল পোলা, এই বয়সে কিসের ভালোবাসা রে? তোর বয়সে তো আমি ওইসব বুঝতাম না। আর তুই কি না বলো শোকে ছাড়া বাঁচবি না? নাফিস কান্না করতে করতে বলল, নাটক করবে না ড্যাড। মম, তোমরা কিন্তু 17 বছরে বিয়ে করছো, মম 19 বছরে। আমাকে তোমরা জ্ঞান দিও না। নাফিজের কথা শুনে দুইজন একের উপরের দিকে তাকালো। নাবিল বলে উঠল, আমরা তোমার বাবা মা, মুখ সামলে কথা বলো। দাদু, তুমি কিছু বলছো না কেন? দাদু ভাই, কান্না বন্ধ করো। এই শোনো না, বেটার ফ্যামিলিতে বিয়ের প্রস্তাব দাও, বিয়ে পড়িয়ে রাখবো। কাবিন নাবিলেরটা যেভাবে করছিলাম ভুয়া সার্টিফিকেট বানিয়ে, তেমন নাফিজেরটাও করা যাবে। সেটাই ভাবছি। নাফিস মেটার ঠিকানা দাও। নাফিস ঠিকানা দিল। নাবিল কিছুটা চমকে উঠল। নাবিল বলে উঠল, বাসার নাম্বার 108। তুমি কিভাবে জানো? হোয়াইট। এইটাই তো। যা ভাবছো আমিও তাই ভাবছি, বাট ওই বাসায় তো কেউ থাকে না। আচ্ছা, হয়তো বাসা ভাড়া থাকে বা কিনে নিয়েছে। তুমি চেনো নাকি? আচ্ছা, আমার অফিসে যেতে হবে, আমি আসছি। নাবিল রুমে গিয়ে ব্যাগ নিয়ে বের হয়ে গেল। নাফিস বলে উঠল, ড্যাডের আমার জন্য কোনো ভালোবাসাই নাই, আমার কথা কখনোই ভাবে না। আমি এখানে কষ্ট পাচ্ছি আর ড্যাড অফিসে চলে গেল। নাফিস, বেয়াদবের কথা বলবে না। তোমার ড্যাড ভালোবাসে না, ফালতু কথা বলবে না। অফিসে মিটিং আছে, আর তোমার নানা ভাই দাদা ভাই তো আছে, তারা সব ব্যবস্থা করে দেবে। তোমার আব্বু তোমাদের সাথে ফ্রি ভাবে চলার চেষ্টা করে দেখে মাথায় উঠে গেছো। ওই একবার রাগ করলে একটা আশা দিয়ে নাড়ি ভুড়ি বের করে দিবে। ফ্রি ভাবে থাকতে দাও। কঠোর হইলে হজম করতে পারবে না। হ্যাঁ বৌমা, ঠিক আছে। নাবিলকে হেলাফেলা ভাবে নিও না। ও রেগে গেলে কারো সাধ্য নাই ও রাগ ভাঙানোর। ওই তো আর না করে নাই। ওই জানে আমি আছি, তোর নানু আছে, এটাই ব্যবস্থা করে দেব। ও রাগ তুলো না, যত পারো ওর সাথে মিল দাও। আচ্ছা, আমি বেবিকে কল দেই। নাবিলের আব্বু কল দিল। নদীর আব্বু বসে থেকে চা খাচ্ছিল, আর আতিয়া নদীর আম্মুর আতিয়ার মেয়ের সাথে হাসাহাসি করছিল। কল আসলে নদীর আব্বু বলল, বিআই কল দিয়েছে, দেখি কি বলে। নদীর আব্বু কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম বিআই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট আপনাকে আমাদের বাসায় একটু আসতে হবে। কিছু হয়েছে নাকি? হওয়া অনেক কিছু হয়েছে, বাট আপনার মেয়ে সবাই ঠিক আছে, শুধু আপনার নাতি ঠিক নেই। নানু ভাই আবার কি হইল? কাউকে মারছে নাকি আবার?
প্রেম রোগ ধরেছে। দুজনে হো হো করে হেসে উঠল। নদীর আব্বু বলল, এটা তো ভালো কথা, কাহিনী কি বলতো? আপনি আসেন, পাত্রী দেখতে যাব। আচ্ছা, আসছি। দাদু কি হয়েছে? নানু কি বললো? পাত্রী দেখতে যাব। তোমার নাফিস ভাইয়ার নাকি প্রেম রোগ ধরেছে। নদীর আব্বু হাসতে লাগলো। আয়াত বলে উঠল, নাফিজ ভাইয়া আমার ফ্রেন্ডকে পছন্দ করে? কোন মেয়েটা? তোমার আপুকে পছন্দ করে? এইটুকু ছেলে না, ওর আবার কিসের প্রেম? এইটা হরমোনের দোষ। আচ্ছা, তোমাদের বাসায় যাব, তোমরা যাবে নাকি? না মা, আমি বাইরে বের হব। ওকে। আমি যাব। নদীর আব্বু আতিয়াকে নিয়ে বের হয়ে গেল। নাবিলের বাসায় গেলে সবার সাথে কথা বলে লাস্টে বলল, শুধু দাদা নানা গেলে কেমন দেখায়, ছেলের বাবা মা না গেলে ভালো দেখায় না। নাবিল তো অফিসে গেছে, ওর নাকি মিটিং আছে। আমার নাতির থেকে অফিসের মিটিং আগে নাকি? আব্বু, আপনারা বিকেলে যান, ওই বিকেলের দিকে চলে আসবে। তাহলে বিকেলে যাওয়া ভালো হবে। সবাই কথা বলতে লাগলো। বিকালে নাবিল বাসায় আসলো। নদীর আব্বুর সাথে কথা বলে রুমে গেল। নাবিল রুমে গিয়ে দেখে নদী রেডি হচ্ছে। নাবিল পেছন থেকে জড়িয়ে ধরলে নদী হাসি মুখে বলল, রেডি হয়ে নাও। কিছুক্ষণ তোমাকে জড়িয়ে ধরে থাকি, তারপর? এখন এইসব অভ্যাস কমাতে হবে। বৌমা চলে আসবে, এত রোমান্টিক হলে চলবে না। আরে বৌমা আসবে তো কি, আমরা কি বুড়াবুড়ি হয়েছি নাকি? শ্বশুর শাশুড়ি তো হব। ওকে থাকো, গোসল করে রেডি হয়ে নেই। নাবিল নদীর পিঠে কিস করে অসমে চলে গেল। নাবিল গোসল করে রেডি হয়ে নিচে চলে গেল। সবার সাথে বের হলো। নদী নাবিল পেছনে বসে আছে। নদীর সাথে নাবিল দুষ্টুমি করতে লাগলো। নদীর আগে লোক নেই তাকালে নাবিল অন্যদিকে তাকিয়ে না দেখার ভান করলো। নাফিজের গার্লফ্রেন্ড বাসার ভেতরে গাড়ি থামালো। সবাই ভেতরে চলে গেল। কাজের লোক ভ্রু কুচকে তাকালো। নাবিল দেখে সোফার উপরে একটা মেয়ে বসে থেকে চিপস খাচ্ছে। নাফিজকে দেখে মেয়েটা দৌড়ে এসেছে। নাফিজের হাত ছড়ে বলল, নাফিস, তুমি এসেছো? কিভাবে ঢুকলে? নাফিস, আমি তোমার সাথে পালাবো। আম্মু আমাকে তোমার সাথে কখনোই মেনে নিবে না। বিয়ে হইলে, আমাদের বাচ্চা কাচ্চা হইলে ওরা মেনে নিতে বাধ্য হবে। তুমি চলো। তো আমার কথা শুনে নাবিল নদী একে অপরের দিকে তাকালো। নদী মনে মনে বলতে লাগলো, বাবারে কি বুদ্ধি! এখনকার পোলাপান আমাদের থেকেও পাংটা বেশি। কুল বেবি, এইদিকে তাকাও। এইটা তোমার দাদা শ্বশুর, নানা শ্বশুর আর তোমার শ্বশুর শাশুড়ি। নাফিজের কথা শুনে চারজন ভেবাচাকা খেয়ে গেল। ওরা তাড়াতাড়ি করে মাথায় ওনা দিয়ে লম্বা সালাম দিয়ে নাফিজকে একটা গোতা দিয়ে বলল, বসেন। আপনারা এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? এই ফাজিল, আমাকে আগে বলবে না? এইভাবে দাঁড় করিয়ে রাখছো। চারজন বসলো। নাফিজ পেটে হাত দিয়ে বলল, আরে আমাকে কথা বলার সুযোগ দিয়েছো নাকি? আপনারা থাকেন, আমি আমার আম্মুকে ডাক দিই। তমা রামুকে ডাকতে যাবে, তখনই সিঁড়ি বেয়ে তিনজন নিচে নামতে লাগলো। নাবিল সামনে তাকাতে নাবিল উঠে দাঁড়িয়ে গেল। তিনজন নিচে নামতে কিছু বলার আগে নাবিল দৌড়ে গিয়ে তমা রামুকে জড়িয়ে ধরল। সবাই হতভম্ব হয়ে গেল। নাফিস তো তমার কপালে হাত দিল। তমা বলে উঠল, হয়েছে কাম, এমনিতেই মেনে নিচ্ছি না, আবার উনি এসেছে আমার আম্মুকে জড়িয়ে ধরছে। নাফিস, তুমি ভাই হয়ে যাও, আমাদের আর মিল হবে না। তোমার ড্যাড যা করলো। ড্যাড কি করছো? নদী নাফিসকে থামিয়ে দিল। নাফিস তমা অবাক হয়ে গেল। তুলি নাবিলের স্পর্শে কেঁপে উঠল। তুলি পাথরের মতো জমে গেছে। তুলি অতীতের সব মেনে পড়লে তুলি সোজা ধাক্কা মেরে বলল, হচ্ছেটা কি সব? তুলি, তুই বেঁচে আছোস? তুলি, আমার চোখকে আমি বিশ্বাস করতে পারছি না। তুলি, তুই বেঁচে আছোস? সত্যি আমি ভাবতেও পারছি না। আল্লাহর কাছে হাজার কোটি শুক্রিয়া যে তোকে আল্লাহ বাঁচিয়ে রাখছে। রাইসা, তুই কেমন আসোস? নাবিল রাইসাকে জড়িয়ে ধরল। রাইসা নাবিলকে সরিয়ে দিয়ে বলল, কি আপনি? আপনাকে আমরা চিনি না। রাগ করে আসোস? আমরা অকারণে কারো উপরে রাগ করি না। তুলি নাবিলের আব্বুকে দেখে তুলি এগিয়ে গিয়ে সালাম দিয়ে বলল, আব্বু কেমন আছেন? তুলির কপালে নাবিলের আব্বু চুমু দিয়ে বলল, মা, তুমি বেঁচে আছো, কিন্তু নাবিল যে বলল তুমি মারা গেছো। বাসায় এসেছে, কাউকে পায় নাই, হসপিটালে গেলেও পায় নাই। কোথায় চলে গেছিলে? সেদিন মরি নাই, একজন চলে যাওয়ার পর আমি বেঁচে উঠি। আল্লাহ সেদিন আমাকে বাঁচিয়ে দিয়েছিল দেখে আজ আমি এত সুখী একজন মানুষ। আব্বু বসেন। অনেক ভালো লাগছে না তোমাকে দেখে? আপনাকে অনেক বছর পর দেখছি। আপনি কিন্তু আগের মতোই আছেন, শুধু চুলগুলো দাড়িগুলো পেকে গেছে। তুলির কথা শুনে নাবিলের আব্বু হাসতে লাগলো। নাবিলের আব্বু বলল, আগের মতো দুষ্টই আছো। আপনার সাথে দুষ্টুমি না করে আমি থাকতে পারি?
আবু বসেন। স্যার আপনি বসেন। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ মা। তুমি ও আমাদের ভুলে গেলে কিভাবে বুঝতে পারলাম না। অতীতের কথা বাদ দেন। আন্ট, আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। ওই ছেলেটাকে আমার হাজবেন্ড আকিব। উনি আমাদের প্রিয় আঙ্কেল, যে আমাদের নিজের সন্তানের মতন ভালোবেসেছে। আমরা কলেজে স্কুলে থাকতে বেশিরভাগ সময় ওনার বাসাতেই থাকতাম। ওনাকে প্রচুর জ্বালাতাম, কখনোই উনি বিরক্ত হইতো না। অতীতটা অনেক মধুর ছিল, বাট লাস্টের দিকে সব এলোমেলো করে দিয়েছিল একজন। আকিব সালাম দিয়ে সবার সাথে কুশল বিনিময় করলো। তম বলে উঠল, নাফিস তার মানে তোমার ড্যাড আমার আম্মুর বেস্ট ফ্রেন্ড ছিল, যার জন্য আমার আম্মুকে আত্মহত্যা করতে হয়েছিল? তোমার ড্যাডের জন্য আমার আম্মু তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিল। আমার আব্বু পাশে না দাঁড়ালে আমার আম্মু মরে যেত। এইসব কি বলো? ঠিক বলছি, আমি ওনাদের কথা শুনেছিলাম, আমি মোটামুটি সব জানি। নাফিস কিছু বলবে তার আগে নাবিলের আব্বু বলল, ওই মেয়েটা কার তুলি? আমার মেয়ে আব্বু। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার সাথে বিয়ে দিবে নাকি? সবাই হাসতে লাগলো। তুলি হাসতে হাসতে বলল, এত ইয়াং জামাই পাবো, এটাই তো আমার সৌভাগ্য। দাদু, তুমি আমার বউয়ের দিকে কেন নজর দিচ্ছ? একবার বাসায় চলো, আব্বুর হাতে যদি মায়ের না খাওয়াই আমার নাম ঘুরিয়ে নাফিস রাখবে। আরে মজা করছি। তুলি, তোমার মেয়েকে আমার নাতির জন্য চাই। সরি আব্বু, আমাকে ক্ষমা করবেন। আমি এই বিয়ে মানতে পারলাম না। আমার মেয়ে ছোট, এটা আবেগের বয়স, তাই ভালো লাগতে পারে, তাই বলে বিয়ে অসম্ভব। আমি অন্যজনের সাথে দিতে পারবো, বাট নাফিজের সাথে দিতে পারবো না। কেন? কেন দিতে পারবে না? আমার নাতি কি দেখতে খারাপ নাকি? কোনো কিছুর কমতি আছে? সরি আঙ্কেল, আপনাদের কোনো কিছুর অভাব নেই, সব দিকে পারফেক্ট আছে, বাট তাও আমি দেব না। যার বাপ লোভে পড়ে নিজের থেকে সিনিয়র মেয়েকে বিয়ে করে কোম্পানির মালিক হয়, তার মতো নিচু মন মানসিকতার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে অসম্ভব। তুলি মুখ সামলে কথা বলো, আমার স্বামীকে অপমান করার কোনো অধিকার তোমার নেই। ও সরি সিনিয়র আপু, যে খেয়াল করি নাই। সরি আপু, সম্ভব না আপনার পোলার সাথে আমার মেয়ের বিয়ে দেওয়া। আপনি সব কিছুতেই তো জিতে চান, তাই না? এবার আপনার ছেলেকে বুঝিয়ে দেন, আমার মেয়ের পেছনে ঘুরে কোনো লাভ নেই। আমার মেয়েকে যা বলবো তাই করবে। নাবিল যেমন ওর বোনের জন্য সব করতে পারে, তেমন আমার মেয়ে আমার জন্য সব কিছু ছাড়তে পারে। তমা, তুই সব বুঝে গেছিস। তোর কি মনে হয়, তুই আমার সাথে থাকবি নাকি তোর ভালোবাসার মানুষের হাত ধরবি? তমা কিছু বলবে তার আগে নাবিল ধমকের সুরে বলল, জাস্ট শ্যাট আপ তুলি। নিজের প্রতিশোধ সন্তানকে দিয়ে নিতে আসিস না। মা হয়েছস দেখে কি মাথা কিনে নিয়েছিস? অবশ্যই, জন্ম দিয়েছি, আমার সম্পূর্ণ অধিকার আছে তার উপর মাথা কিনে নেওয়ার। লজ্জা করে না নিজের প্রতিশোধ নেওয়ার জন্য নিজের মেয়েকে ইউজ করতে? না, লজ্জা করে না। যেদিন এখানে এসেছি তোর ছেলের সম্পর্কে সব জেনে আমার মেয়েকে তোর ছেলের সাথে মিশতে দিয়েছি। আমি ইচ্ছা করেই তোর ছেলের সাথে সম্পর্ক করতে দিয়েছি। তোর ছেলেও তো তোর মতোই হয়েছে। সুদর্শন স্কুলে মেয়েরা পাগল, আর তোর ছেলে পাগল আমার মেয়ের জন্য। ব্যাপারটা অনেকটা ইন্টারেস্টিং না? তুলির কথা শুনে নাফিস হতভম্ব হয়ে গেল। তমা নিজের মায়ের দিকে আছে হতভম্ব হয়ে। তমা যেন পাথর হয়ে গেল। তমা চুপ করে তুলির দিকে তাকিয়ে আছে। রাইসা হেসে বলল, আসলে অনেক ইন্টারেস্টিং। আমি তো তাই বলি। তমা একজনের সাথে এত মিশেছে, অথচ তুলি জেনে দেখেও কিছু বলে না। এখন বুঝলাম কেন বলস নাই। নাফিস, চলে যাও। আমার মেয়ে তোমার হাত ধরবে না। ওর কাছে ওর মা আগে, তারপর বাকি দুনিয়ার মানুষ। তুই আগেও নিচুর মানসিকতা মানুষ ছিলি, এখনো তাই আছস। ঠিক ধরেছ। তামা, তুই কি বলিস? তোমার কিছু বলা লাগবে না। আমি এখন থেকে আমার বাবা মাকে নিয়ে চলে যাচ্ছি। আপনি আমার বাবা মাকে শিক্ষা দেওয়ার জন্য প্ল্যান করছেন না। আমি আপনার মেয়েকে রিজেক্ট করলাম। আপনার মেয়ে থেকে ভালো মেয়েকে আমি বিয়ে করব। আপনার মেয়েকে যে পছন্দ করছি, আপনার ভাগ্য ভালো। আপনার মেয়েকে ভুলতে আমার 1 সেকেন্ডও লাগবে না। সেখানে এসেছেন আমার বাবাকে অপমান করতে। নাফিজের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তুলি রেগে গেল। তুলি বলে উঠল,
তুইও তোর বাপের মতো আমার মেয়েকে ধোকা দিলি। তোর থেকে কি আশা করা যায়? ধোকাবাজের রক্ত তো তোর শরীরে। তোমার আম্মুকে আমার ড্যাডের নামে কোনো কথা ছিল না বলে। ড্যাড, মম, নানা ভাই, দাদু, চলো। নাফিজ ওদের নিয়ে চলে যেতে নিল। তমা চোখে পানি কয়েক ফোঁটা গড়িয়ে পড়লো। দৌড়ে চলে গেল তমা। পাঁচজন গাড়িতে উঠে পড়লো। নাফিজ বারান্দার দিকে তাকালে দেখে তমা নাফিজের দিকে তাকিয়ে আছে, চোখে পানি। নাবিল নদীর চোখে আড়াল হলো না। তাদের চোখে স্পষ্ট ধরা পড়লো। সামনে আয়নাতে নাফিজের চোখে পানি দেখলো। এক নজরে তমার দিকে তাকিয়ে আছে। গাড়ি ঘুরিয়ে নিল। নাফিজ না তাকিয়ে সামনে তাকিয়ে থাকলো। নাবিল মনে মনে বলতে লাগলো, ছেলেটা আমার এই বয়সে এত বড় কিভাবে হইল, এতটা বুঝদার, আমাদের অপমান যেন না হয় দেখে এতগুলো কথা বলল। আমি জানি রে বাপ, তুই ওই মেয়েকে কতটা ভালোবাসোস। সকালে তুই ওর জন্য কান্না করছিলি, ওইটা কোনো অভিনয় ছিল না। তুই যা বললি সব মিথ্যা। তুই ওকে সম্ভব ভালোবাসোস রে, চিন্তা করিস না। তোর বাপের জন্য বিয়ে ভাঙছে না, তোর আব্বু তোকে গিফট করবে ওই মেয়েকে। নাবিল কথাগুলো ভাবতে লাগলো। বাসায় গেলে নাফিস কারো কোনো কথার উত্তর না দিয়ে নাফিস সোজা নিজের রুমে চলে গেল। নদী সোজা রুমে চলে গেল। নাবিল সোফায় বসে পড়ল। নাবিলের আব্বু বলে উঠল, নাফিস, বুদ্ধি দেখে আমি অবাক হয়ে গেলাম। এই এত ছোট ছেলে হয়ে কিভাবে নিজের বাবা মাকে অপমান হতে দিল না? কি হয়েছে? নাবিলের আব্বু সব খুলে বলে নাবিলের আম্মু বসে পড়ল। নাবিলের আম্মু বলে উঠল, ওই মেয়েকে কতবার বলেছে আতিয়া, নাবিলকে ভালোবাসলে প্রকাশ যেন করে দেয়। ওই তো কখনো করে নাই, আতিয়াকে না না করে গেছে। আর আজ ওই এত বড় প্রতিশোধ নিল। ছোট ছোট বাচ্চাদের মন ভেঙে দিয়ে ওই কিসের প্রতিশোধ নিচ্ছে? জানি না ওর মাথায় কি চলছে। তোমা, নাফিসের দিকে তাকানো যাচ্ছিল না। ওর কি মেয়ের প্রতি মায়া হইল না? এ তো নিচে কিভাবে নামতে পারে? ওই নিচে অনেক আগেই থেকে নামছে। আমার নদীর সম্পর্ক নষ্ট করার জন্য সেদিন জঘন্য পিক এডিট করে পাঠাইছিল। আতিয়াকে দেখলো নদীকে তুই তুলে নিয়ে এসেছিস যে? হ্যাঁ, ওই পাঠাইছিল। এই মেয়ে এত জঘন্য। নাবিল রুমে যেতে লাগলো। নাফিজের রুমের সামনে গেলে নাফিজের রুম থেকে কান্নার শব্দ ভেসে আসলো। নাবিল কিছু না বলে রুমে চলে গেল। নদী চুপচাপ জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। নাবিল নদীর কাঁধে হাত রাখতে নদী বলে উঠল, কখনো ভাবি নাই আমাদের জন্য আমাদের সন্তানকে এভাবে কষ্ট পেতে হবে। আর কখনো ভাবি নাই তুলি বেঁচে আছে। আর দিন শেষে সেই এমনভাবে প্রতিশোধ নিতে আমার ছেলেকে চয়েস করবে। কষ্ট পাও না, সব ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হওয়ার নাই। আমি মা, আমার সন্তান কেমন আছে আমি জানি। তার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু ওই যে বাবার অপমান সে সহ্য করতে পারে নাই। সে বাবার জন্য তার ভালোবাসাকে রিজেক্ট করে দিল। নদীর কথা শুনে নাবিল কিছু না বলে অসমে চলে গেল। ওইদিকে তমা রুমের দরজা লাগিয়ে দিয়ে অঝরে কান্না করতে লাগলো। তুলি বলতে লাগলো, তমা, দরজা খোল। কার জন্য কান্না করছিস? দেখলি তো, ওই তোকে রিজেক্ট করে চলে গেল। ওরা বেইমান, ওদের রক্তে শুধু বেইমানি আছে। আমি তোকে বলে দিয়েছিলাম না, ওই ছেলে তোকে একদিন ঠকাবে, দেখলি তো। তুলির কথাগুলো শুনে তমা নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে বলল, আম্মু, তুমি এখন থেকে যাবে, তুমি খুশি হয়েছে তো আমাদের আলাদা করতে পেরে? তুমি নাফিসের নামে আর কোনো কথা আমাকে বলবে না। নাফিস আমাকে ভালোবাসে নাকি কি করে আমি ভালো করে জানি। ওই কখন কিভাবে আমি সব কিছুই বুঝি। তুমি আমাকে বোঝাতে এসছো না। কি বুঝিস তুই? হ্যাঁ, ওই ছেলে তোকে রিজেক্ট করে চলে গেছে। তোর থেকে সুন্দর মেয়ে নাকি ও বিয়ে করবে? তমা, তুই তোর মায়ের সাথে এভাবে চিৎকার করে কথা বলার সাহস কই পাস? তোর আম্মু কি তোর খারাপ চায় নাকি? তুমি আমাকে বোঝাতে এসো না। খালামণি, তুমি জানো, খালামণি তুমি মেন শয়তান, বুঝতে পারছো? ভদ্রতার খাতিরে আমি তোমাকে কিছু বলি না। আসলে এইসব মেইন কালপিট হইলা তুমি। তুমি আমার আম্মুকে খারাপ বানাইছো। আমার আব্বুর সাথে ঝগড়া তুমি লাগিয়ে দিতে। আমার আম্মু বোকা দেখে তোমার মতো কালনাগিনীকে বিশ্বাস করে। আমি আমার আম্মুর মতো না, আমি মানুষ চিনতে ভুল করি নাই। তমার কথা শুনে রাইসা কান্না করে দিল। রাইসার কান্না দেখে তুলি বলে উঠল, বেয়াদব মেয়ে, তোর এত বড় সাহস! তুই আমার বেস্ট ফ্রেন্ডকে কান লাগিনি বলিস? দরজা খোল, থাপ্পড় মেরে তোর দাঁত ফেলে দেব। এই, তোর বয়স কত হয়েছে রে? 14 বছরে দুনিয়া চিনে ফেলেছিস, তাই না? এই বয়সে ভালোবাসা কি তাই বুঝতাম না, পাকনা মেয়ে কোথাকার।
আম্মু তুমি আমাকে একা থাকতে দাও, তুমি আমার মাথা খারাপ করো না প্লিজ। আর ভেবো না আত্মহত্যা করব। আমি আত্মহত্যা করার মতো মেয়ে না। আমি আমার ভালোবাসার ঠুনকো না যে এত সহজে ভেঙে যাবে। আঙ্কেল কোনো দোষ নাই, সব দোষ হইল তোমার আর তোমার এই কুটনি বান্ধবীর। তুলির আগে দরজা জোরে জোরে থাপড়াতে লাগলো। তমার আব্বু এসে তুলিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, তোমা আম্মু দরজা খুলো। তমা ওর আব্বুর কণ্ঠ শুনে দরজা খুলে ওর আব্বুকে জড়িয়ে ধরে হাওয়া করে কান্না করতে লাগলো। তুলি ভিতরে ঢুকতে যাবে, সাথে সাথে তমার আব্বু দরজা লাগিয়ে দিল। তুলি কিছু না বলে চলে গেল। তমার আব্বু তোমাকে খাটে বসিয়ে দিয়ে বলল, আম্মু কি হয়েছে, কান্না কেন করছো? এভাবে দরজা বন্ধ করেছিলি, আমি কত ভয় পেয়েছি জানো। অফিস থেকে তাড়াতাড়ি করে ছুটি নিয়ে এসেছি। আব্বু আমি একজনকে ভালোবাসি। হোয়াইট ভালোবাসা মানে? আম্মু এসব কি বলছো? ঠিকই বলছি আব্বু, তোমার কোম্পানির মালকিনের ছেলেকে ভালোবাসি। তমা সব কিছু খুলে পারে। তোমার আব্বু বলল, আম্মু তুমি তো এখন অনেক ছোট, ওই ছেলেটা তো ছোট। আচ্ছা ওনারা যেহেতু এসেছে আমি একবার কথা বলবো, কিন্তু ছেলেটা তো তোমাকে রিজেক্ট করে চলে গেছে। তোমাকে কেউ আপন করলে কি আমি চুপ করে থাকবো তোমার মনে হয়? তেমন ওই কিভাবে নিজের বাবা মায়ের অপমানে চুপ থাকবে? যে নিজের বাবার অপমান দেখে চুপ থাকে ওই কোনো সন্তান না। ওই চুপ থাকলে আমি ওকে ছেড়ে দিতাম। তোমার আব্বু মনে মনে ভাবতে লাগলো, এখনকার পোলাপাইন কি আপডেট রে বাবা, এত পাকনা কেমনে হয়, আর কি ধৈর্য রে বাবা এদের। আব্বু কি ভাবো? আচ্ছা শোনো, আমি ম্যামের সাথে কথা বলি। তোমার আব্বু চলে গেল। তোমার আব্বু নদীকে কল দিল। নদী কলটা রিসিভ করে বলল, ম্যানেজার সাহেব, কাজের কথা এখন শুনতে ইচ্ছে করছে না। ম্যাম আমি কাজে কথা বলতে কল দেই নাই ম্যাম, আমার মেয়ের কথা বলতে চাইছিলাম। আমার মেয়ের আবার কি হয়েছে? টাকা লাগলে অ্যাকাউন্ট থেকে নিয়ে নাও। ম্যাম আমি তোমার আব্বু যাকে দেখতে এসেছিলেন। নদী অবাক হয়ে গেল। নদী বলে উঠল, কি? তোমার আব্বু তুমি? হ্যাঁ আমি ওর বিষয়ে কথা বলতে চাচ্ছি। বাসায় চলে আসো, তোমার স্ত্রী তো। সরি ম্যাম ওর ব্যবহারের জন্য। আচ্ছা শোনো, ক্যাফেতে দেখা করি। আচ্ছা ম্যাম। তোমার আব্বু নদী বের হয়ে গেল। ওইদিকে নাবিল নদীর পাড়ে গিয়ে বসে থেকে ভাবনা চিন্তা করতে লাগলো। নাবিল অনেকক্ষণ চিন্তা ভাবনা করে নাবিল আবার তুলির বাসায় গেল। তুলি রাইসা নাবিলকে দেখে বলল, এখানে আবার এসেছো, লজ্জা করে না? নাবিল ওদের দুজনের মধ্যে বসে বলল, না, লজ্জা লাগে না। তোদের মতো বেহায়াদার তো ফ্রেন্ড আমি। আমাদের কোনো ফ্রেন্ড নাই। আচ্ছা, একটা জিনিসের উত্তর জানার ইচ্ছে হয়েছে। এখান থেকে চলে যা, কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য না আমি। নাবিল রাইসার দিকে ঝুঁকে বলল, আচ্ছা তুলি না হয় আমাকে ভালোবাসে, আমাকে না পেয়ে এমন করছে, বাট তোর কি সমস্যা? আমাকে বোঝাতো। তুই তো তুলিকে পছন্দ করতি না, আমার কাছে এসে তুলি নামে বদনাম করতি, তুলি এমন অমন হাজার কথা বলতি। সেখানে তোর সাথে হঠাৎ করে তুলির এত ভালো সম্পর্ক কিভাবে হইল, এইটা ঠিক মাথায় আসছে না। নাবিলের কথা শুনে তুলি অবাক হয়ে গেল। রাইসা ঢোক গিলতে লাগলো। তুলি বলে ওঠে, কি রাইসা, তুই আমার নামে বদনাম করতি ওর কাছে? ও মিথ্যা বলেছে, আমি কেন বদনাম করব? এখানে মিথ্যা কেন বলছিস? তুই আমার কাছে ওর নামে বদনাম করতি না। আমি তোকে একদিন থাপ্পড় মারছিলাম ওর ফিগার নিয়ে কথা বলার কারণে, ভুলে গেছস? নাবিল, এসব কি যাতা বলোস? রাইসা তুই তো নাবিলের নামেও আমার কাছে অনেক কিছু বলতি। নাবিল আমাকে ঘৃণা করে, কিন্তু নাবিল তো এইসব মিথ্যা বলবে না। ওর তো কারো নামে মিথ্যা অপবাদ দেওয়ার অভ্যাস নেই। আর তুই না নাবিলের নামে, রাকিবের নামে আমার কাছে অনেক কিছু বলতি। দুইজন রাইসাকে চেপে ধরলে। রাইসা রাগে চিৎকার দিয়ে বলল, হ্যাঁ, আমি তোকে দেখতে পারতাম না। যেদিন তুই নাবিলকে ভালোবাসিস বলেছিলি সেদিন থেকে আমার মাথায় প্ল্যান আসে নদী আর নাবিলকে আলাদা করার। কারণ ওদের প্রেমের কাহিনী আমি আগে থেকেই জানতাম। আমি নাবিলকে ভালোবাসতাম, কিন্তু ও কখনোই আমাকে পাত্তা দিত না। ও শুধু তুলি তুলি করতো, আর নদী আসার পর থেকে ওর আশেপাশে ঘোর ঘোর করতো। আমার সহ্য হতো না, তাই আমি তোকে লাগিয়েছিলাম। নাবিল আর তোর রোমান্টিক পিক নদীকে পাঠাইছিলাম, কোনো কাজই হয় নাই। রাইসার কথা শুনে দুইজন হতভম্ব হয়ে গেল। তুলি বসে পড়লো। নাবিল সজোরে থাপ্পড় মেরে পড়ল, তুই ওই পিকগুলো পাঠানোর আগে একবারও ভাবলি না? ওই পিক যদি ভাইরাল হয় তাহলে তুলির মান সম্মান থাকতো, আর নদীর সাথে সম্পর্ক ভাঙার অনেক শখ তোর। আরেকটা থাপ্পড় মারলো। তুলি রেগে বলে উঠল, আমার বাসা থেকে বের হয়ে যা। আমার মেয়ে, আমার স্বামী তোকে ঠিক চিনেছিল। আমি বোকার মতো তোকে বিশ্বাস করে আমার মেয়ে, আমার স্বামীকে কষ্ট দিয়েছি।
তুই আমার চোখের সামনে থেকে যা, নইলে আমি তোকে মেরে ফেলবো। তুলির কথা শুনে রাইসা কান্না করতে চলে গেল। তুলি নাবিলের কাছে ক্ষমা চাইলো। তুলি বলে ওঠে, আমি সব কিছু স্বাভাবিক করার চেষ্টা করলে ও আমাকে উল্টোপাল্টা বুদ্ধি দিত। আমাকে তুই ক্ষমা করে দে। দুজন দুজনের কাছে ক্ষমা চাইলো। দুজন কথা বলা শেষ করে নাবিল বাসায় চলে গেল। নদী বাসার ভেতরে ঢুকলে নাবিল নদীর মুখে মিষ্টি দিয়ে বলল, জান, মিষ্টি খাও। কিসের মিষ্টি? নাফিজের বিয়ের। তুমি কিভাবে জানলে আমি নাফিসের বিয়ের জন্য গেছিলাম? তুমি কোথায় গেছিলে? তোমার আব্বুর সাথে কথা বলে আসলাম। আমার সাথে তুলির সব ভুল বোঝাবুঝি শেষ হয়েছে। সব কিছুর পিছনে ওই রাইসা ছিল। বলো কি? হ্যাঁ। নাবিল সব খুলে বলে। নদী বলে ওঠে, যাক, ভালোই হয়েছে। সবাই মিষ্টি খেতে লাগলো। 1 মাস পর নাফিস তোমার পারিবারিকভাবে বিয়ে পড়িয়ে দিল। সবাই খুশি হয়ে হাসাহাসি করছে। নাবিল তুলির দিকে হাত বাড়িয়ে বলল, বিআইন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বিয়াই। বেস্ট ফ্রেন্ড থেকে আমরা বিয়াই বিয়ান হয়ে গেলাম। যাই হোক আবু, আমার রুমটা তালা দেওয়া কেন? চাবি নিয়ে যাও জামাই বাবাকে নিয়ে। আম্মু তোমার রুম আছে এখানে? এখানে না, ওই যে পাশে যে বাসা দেখলে, ওই বাসায় তোমার শ্বশুর থাকতো। ওই পাশে একটা রুম, সামনে যে গাছটা দেখলে, ওটাতে আমরা ফ্রেন্ডরা এসে আড্ডা দিতাম। আর মাঝে মাঝে আমি থাকতাম। যেখানে তোমার নানা নানি কোনো অনুষ্ঠানে আমাকে একা রেখে যেত তখন। ও আচ্ছা। তুমি এভাবে তাকাও কেন? ওই আমার রুমে আসতো না। আমার যে আন্টি, একদিন রাতে নাবিলের রুমে গিয়েছিলাম, ল্যাপটপে সমস্যা হয়েছিল। আন্টি যে ধমক মেরেছিল, তারপর থেকে রাতে আমাকে দেখা হইতো না। যা কথা সব দিনেই সামনাসামনি হতো। তাও ভালো। সবাই হেসে দিল। সবাই অনেকক্ষণ গল্প করে যার যার রুমে চলে গেল। তোমার আব্বু খাটে বসতে তুলি দরজা লাগিয়ে দিয়ে তোমার আব্বুর উপরে ঝাঁপিয়ে পড়ে। ছোটে একের পর এক কিস করতে লাগলো। ওইদিকে নাবিল নদীর দিকে তাকাতে নদী বলে উঠল, এইভাবে তাকিয়ে লাভ নাই, পিরিয়ড চলে। নাবিল সাথে সাথে খাটে ঠাস করে বুকে হাত দিয়ে শুয়ে পড়ল। নদী ফিক করে হেসে পাশে শুয়ে লাইটটা অফ করে বলল, বুকে ঘুমাতে পারেন। নদী নাবিলের বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। আর ওইদিকে তোমা খাটের উপরে বসে থেকে হাত দিয়ে আঙুল নাড়িয়ে গুনছে। আর নাফিজ কান ধরে উঠবাস করছে। নাফিজ বলে উঠল, জান, এবারের মতো মাফ করো। আর কত করব? এত কষ্ট পেলাম, একটু তো কাছে আসতে দাও। কান্না করছি, তার মূল্য আরো দিতে হবে। আমি কি করি নাই নাকি? করছো? আসো এখন তাহলে। তোমার কথা শুনে নাফিজ খুশি হয়ে লাফ দিয়ে তোমার উপরে ঝাঁপিয়ে পড়ল। ছি ভাই, 15 বছরের ছেলেও বিয়ে হয়ে গেল, আর আপনাদের ছি, এত বয়স হয়েছে তাও বউ নাই। যান ভাইয়া, পুরা ঘুমিয়ে পড়েন। জেগে থেকে আর কি হবে বলেন? আপনাদের তো আর বউ অথবা জামাই নাই, তাই সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ বলে চুপচাপ ঘুমিয়ে পড়েন। আজকের মতো গল্পটা এখানেই শেষ হলো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।